তারেক রহমানের সরকার পালিয়ে যেতে বাধ্য হবে। আর সেই জায়গায় বাংলাদেশটা বিভিন্ন আপনার ভারতীয়রা একদিক থেকে দখল করবে জঙ্গিবাদ দমনের জন্য, আমেরিকানরা বসে থাকবে না, চাইনিজরা তখন বলবে যে আমাদেরই, মানে তারাও, মানে নানান ভাবে এটা দুই তিন ভাগে বিভক্ত হয়ে ফিজিক্যালিও হতে পারে, মনস্তত্ত্বগত ভাবেও হবে। এই যে সুপার পাওয়ারদের আপনার মানে ডাইরেক্ট প্লে গ্রাউন্ড হয়ে যাবে, সেখান থেকে ওনাকে আপনার ইকোনমিটাকে অন্তত স্টেবল করতে হবে। তো সেক্ষেত্রে ওনার ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি অর্থমন্ত্রী বলছে 2 বছর দিতে পারবে না। তো 2 বছর যদি ইলেকট্রিসিটি না হয়, তো দেশীয় কলকারখানাও সব বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি হয়, আপনার বাংলাদেশের মানুষ কি ক্ষুধা সহ্য করবে না? তো তখন এই সরকার কিভাবে ক্ষমতা থাকবে? এই সরকার তো ইন্টারনালি কোলাপস করে যাবে। 2024-এর জঙ্গিরা যতদিন ফিল্ডে থাকবে, যতদিন জঙ্গিদের আপনার কন্ট্রোল করার কোনো ব্যবস্থা না থাকবে, এটা তো নাই, আপনি যাই বলেন, জঙ্গিরা বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান। এই যে মনে করেন তারেক রহমান দিল্লি গেলেন না, বা দিল্লি যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করেই শর্ত জুড়ে দিলেন, এর পেছনে কারা কলকাঠি নাড়ছে বা নাড়লো আপনার মনে হয়? আপনার দীর্ঘদিনের আমি আসলে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ার ব্যাপারটা আমার কাছে শক্তিশালী যুক্তি মনে হয় না। অনেকে বলছে যে সরকারের মধ্যে এক অংশ চাচ্ছে, আরেক অংশ চাচ্ছে না। এইগুলো কি আপনার, আমার মনে হয় তারেক রহমান রিস্ক অ্যাসেসমেন্টটা তিনি তার মতো করে করছেন, যে ভারতে না গেলে তার কোনো ক্ষতি হবে না। এটাই, এছাড়া তো আপনি কিভাবে বলবেন যে একজন তাকে প্রভাবিত করছে আরেকজন প্রভাবিত করছে না? এগুলো দিয়ে আসলে কত দূর হয়? আলটিমেটলি তো একটা সরকারের মধ্যে সবাই তার প্রধানমন্ত্রীর উপকারটাই দেখে। আর আমি যেটা দেখি যে মূলত ওনারা যেই অংশটা বাংলাদেশের তারেক রহমানকে সমর্থন করে, 2024-এর সেই জামাত, হেফাজত, এনসিপি, তাদের মতামতটাকে এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার মানে তাদের দ্বারা প্রভাবিত তারেক রহমানের সরকার এবং তারেক রহমান। সেটাই তো, এখানে তো তো যেতেই পারতেন। তারেক রহমান তো প্রথমে ভারত গেলেও কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। তারা যে নিজেরাই নিজেদের ফাঁদ একটা তৈরি করেছেন, যে ভারতের সাথে কথা বললে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায়, ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায়। এখন তো এই বিক্রিটা তাদেরকে থামাতে হবে রে ভাই, নাহলে ইজ্জতটা কোথায় থাকে? বিক্রি থামানো মানে হলো যে এখন যা যা হচ্ছে তাই করছে। অর্থাৎ তারেক রহমান ভারতে গেলেই তো বাংলাদেশ উনি বিক্রি করে দিবেন, সেটা যাবেনও না, বিক্রিও করবেন না। এই যে উনি মনে করেন, অনেক আলোচনা শোনা যাচ্ছে পাকিস্তান একটা বড় ফ্যাক্টর। বাংলাদেশ, তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় যখন 2টা শর্ত দিয়ে দিল যে এই 2 শর্ত ছাড়া যাবে না, পরদিনই পাকিস্তানের গণমাধ্যমগুলোতে একদম তারেক রহমান আর দিল্লি যাচ্ছেন না, তারা ডিরেক্ট লিখলো দিল্লি যাচ্ছেন না। তার মানে এখানে অনেকে পাকিস্তান, তুরস্কের দেখছেন, রাজনীতি দেখছেন, যে এদেরও প্রভাব এখানে আছে, যেহেতু জঙ্গিরা এদের দ্বারাই এই বাংলাদেশের জঙ্গিরা পরিচালিত হচ্ছে। প্রথম কথা হলো যে এইগুলো বোঝা, মানে তারেক রহমানের বিহেভিয়ার বা যাওয়া না যাওয়া নিয়ে যেই আপনার তুলকালাম কাণ্ড হচ্ছে, এই পুরো এক্সারসাইজটা একটা অপ্রয়োজনীয় ব্যাপার। তারেক রহমান এগুলা স্পষ্ট বলে দিলেই পারেন, যে যেটা বলেছেন আর কি উনি অনেকভাবে, সেখানে চুপ থাকলেই পারে, ওনার মন্ত্রণালয়গুলো বলে দিতেই পারে। দেখেন আজকে আপনি হয়তো এটা একটু পরে আনবেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিক্রিয়া আছে কিন্তু, সর্বশেষ যেই ফরেন মিনিস্ট্রি যেটা লাস্ট যে প্রতিক্রিয়া দেখালো, তারা সংক্ষেপে বলেছে যে আমরা বাংলাদেশের সাথে আপনার পারস্পরিকতার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী ইতিবাচক গঠনমূলক সম্পর্ক চাই। শেখ হাসিনার ব্যাপারে বলছে যে তার ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তিত। উনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন এই ব্যাপারে আমরা আগে যা বলেছি তাই বলছি। আর শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার ব্যাপারে বলছে যে এইটা আমাদের নিজস্ব প্রসেস অনুযায়ী হবে, এটা আমাদের চিন্তার মধ্যে আছে, অর্থাৎ আমরা এটা প্রসেস করছি, বাট এটা আমাদের না, এটা বিবেচনাধীন আছে, এবং এটা হবে আমাদের নিজস্ব যে এস্টাবলিশড, আমাদের প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে তার অধীনে। শেষ। দেখবেন ঘুরে ফিরে এরা কিন্তু এই কথাগুলোই বলে আসছে, তাদের কথা ডে ওয়ান থেকেই তারা বলে আসছেন। জি জি, একদম শুরু থেকে। এবং তারা এই ডিপ্লোম্যাটিক নর্মস যেগুলো, ডিপ্লোম্যাটিক যে ভাষাগুলো, এর বাইরে তারা এখনো যায় নাই, সবসময় এটা বলে আসছে তারা। তারপরও সরকার কেন এটাকে বোঝার চেষ্টা করছে না, নাকি বুঝে না বুঝার চেষ্টা করছেন? সরকারের মধ্যে অস্থিরতা আছে। অস্থিরতাটা দেখেন, সরকার যদি রাষ্ট্রটা কোনো দিকটা তারা কন্ট্রোল করতে পারতো, যদি অর্থনীতি ঠিক রাখতে পারতো,
আর যদি আপনার পররাষ্ট্রনীতিতে তারা যদি অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক আপনার গড়তে পারতো, এখন ভালো সম্পর্ক গড়ছে কার সাথে, যেখানে সমূহ বিপদ, সে আপনি বলেছেন একটু আগে পাকিস্তান, তারপরে তুরস্ক, এই রাষ্ট্রগুলা থেকে তো তার কিছু পাওয়ার নাই। হ্যাঁ, ফলে সরকারের মধ্যে আপনার ওদের একেবারে মনের গভীরে তো অস্থিরতা আছেই, যে কোনো জায়গায় যদি একটা সরকার সফল না হয় এই সরকারটা টিকবে কিভাবে। আবার একই জিনিস বলছে যে শুধু আমরা তো কোথাও পাচ্ছি না, শুধু ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করেই বা তাহলে আর কি লাভ। এইরকম আপনার ওদের মানে সাইকোলজিক্যাল লেভেলে নানান ধরনের রিয়াকশন হচ্ছে। আমি তো দেখি না যা কিছু করছেন তারা এটা। আরেকটা হলো যে পাবলিক খুব খুশি, আপনি টক শোতে যারা কথা বলে, শাহেদুজ্জামান খুবই খুশি তারেক রহমান যদি প্রফেসর শাহেদুজ্জামান তারেক রহমান যদি ভারতে না যান। এখন এই নেগেটিভ এবং ধ্বংসাত্মক প্রক্রিয়া হলো জঙ্গিবাদের অংশ। তারা দেখবেন, তারা হলো যে আমরা আমাদের খেতে হবে না, আমাদের পেটে আমরা পাথর বেঁধে রাখবো, কিন্তু ভারতের সাথে যুদ্ধ করব, ভারতকে আমরা ভেঙে দিব। মানে আপনার 2024-এর জঙ্গি কোয়ালিশনের মূল ভারতের সাথে যদি ফরেন পলিসি অবজেক্টিভ বলেন, এটা তাদের, যে ভারতকে ভেঙে টুকরো টুকরো করা হবে এবং এর 7 সিস্টারকে বাংলাদেশের সাথে সংযুক্ত করতে হবে। তাদের এই ফিলোসফিতে তারা মানে তাদের ফরেন পলিসি নির্ধারিত হচ্ছে, বা ফরেন পলিসি অ্যাক্টিভিটিস বা তার ভারত কার্যক্রম যা হবে সেভাবে নির্ধারিত হচ্ছে। আর তারেক রহমান যদি ভারতে জানো, কিচ্ছু চেঞ্জ হবে না। মানে এক্সিস্টিং এটা যাওয়া না যাওয়া নিয়ে অনেক কথা আছে, কিন্তু উনি ভারতে গেলে কিছু মানে বর্তমান পরিস্থিতির কিছু চেঞ্জ হবে না, যেই তিমিরে আছে সেই তিমিরে এইভাবেই থাকবে এটা। এই যে দিবাস্বপ্ন দেখছেন আমাদের কথিত বিপ্লবীরা, কথিত যোদ্ধারা, যে এই রাওয়া থেকে রওনা দিয়ে 4 ঘন্টায় কলকাতা দখল করবেন, 4 দিনে দিল্লি দখল করবেন, হ্যাঁ, সুলতান মাহমুদের জায়গায় তারা যাবেন, গিয়ে দখল করবেন। তো এই যে দিবাস্বপ্ন দেখে মানুষকে বিভ্রান্ত করছেন, বাংলাদেশের লাভটা কি হচ্ছে? বাংলাদেশের লাভ হচ্ছে, বাংলাদেশের আপনার আজকে ইলেকট্রিসিটি নাই, কালকে আরো থাকবে না। আজকে দুর্ভিক্ষের হাতছানি, কালকে দুর্ভিক্ষ দেখা দিবে। আইন শৃঙ্খলা তো নাই, কিছুই নাই 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে। এই সীমান্ত, আমি শুরুতেই বলছিলাম 4200 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের। এখন আমরা যদি ভারতের সাথে সম্পর্ক, তর্কের খাতিরে বললাম ভারতের সাথে আমরা কোনো সম্পর্কই রাখবো না, শেষ। তারপরে কি হবে? আমরা কি এই আমাদের সীমানা পার হয়ে যেতে পারবো কিনা বাইরের কোথাও? ভারতের সাথে সম্পর্ক বা বাংলাদেশ, আমি আশা করি যে সে পর্যায়ে যাবে না, কিন্তু বর্তমান অবস্থা যদি আপনার এইভাবে অব্যাহত থাকে, তারেক রহমানের সরকার পালিয়ে যেতে বাধ্য হবে। আর সেই জায়গায় বাংলাদেশটা বিভিন্ন আপনার ভারতীয়রা একদিক থেকে দখল করবে জঙ্গিবাদ দমনের জন্য, আমেরিকানরা বসে থাকবে না, চাইনিজরা তখন বলবে যে আমাদেরই, মানে তারাও, মানে নানান ভাবে এটা 2-3 ভাগে বিভক্ত হয়ে ফিজিক্যালিও হতে পারে, মনস্তত্ত্বগত ভাবেও হবে। এই যে সুপার পাওয়ারদের আপনার মানে ডাইরেক্ট প্লেগ্রাউন্ড হয়ে যাবে। শেখ হাসিনার যেটা ছিল, মানে ওনার প্রধানমন্ত্রীত্বে যেটা আমরা দেখেছিলাম, যে এই জায়গাটা ঠেকানোর জন্য শেখ হাসিনা সব ধরনের কার্যক্রম করেছিলেন, এবং তুমি যদি অন্তত আমাদের বোধের মধ্যে এটা পেতেন এবং আমরা যদি 24-এর জঙ্গি উত্থানটা ঠেকিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু সেই একটা আপনার নিরাপদ জায়গায় তিনি বাংলাদেশকে রাখতে পারতেন, এবং সেটাই চেয়েছিলেন। কিন্তু ওই পরিস্থিতিটা আসলে আর নাই। আপনারা দেখেছেন যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হওয়া, চীনের সাথে আবার করিডোর খুলে দেওয়ার যে বিষয়, আর ভারত তো একই পর্যায়ের সুপার পাওয়ার না হলেও তার নাম পৃথিবীতে, তার নাম মানে স্থান হলো 3য়। তারাও একইভাবে আপনার এক্সপ্লয়েট করতে পারবে ভবিষ্যতে বাংলাদেশকে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে। বাংলাদেশ মোটামুটি একটা সবার একটা ব্যাটলফিল্ড হয়ে যাচ্ছে, এটা আপনি বলতে চাচ্ছেন? হবে, এখনো ডাইরেক্ট হয় নাই, কিন্তু পরিস্থিতি যদি এভাবে থাকে, বিশেষ করে 2024-এর জঙ্গিরা যতদিন ফিল্ডে থাকবে, যতদিন জঙ্গিদের আপনার কন্ট্রোল করার কোনো ব্যবস্থা না থাকবে, এটা তো নাই, আপনি যাই বলেন, জঙ্গিরা বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষমতাবান। এইটার উদাহরণ কি, আপনি ইয়েকে দেখেন, ফুয়াদ, শাহরিয়ার, এরা কি একটু থামেনি। ফলে যতদিন জঙ্গিদের আপনার আধিপত্য থাকবে, ততদিন ওই আশঙ্কাটাও থাকবে যে এইটা যে সুপার পাওয়ারদের আপনার নিজস্ব একটা গেম ফিল্ড আর কি, তারা এখানে যার মতো করে এটাকে দখলে রাখবে। জঙ্গি উত্থানটা কি তাহলে মানে বাংলাদেশের বর্তমান যে প্রধান আমরা তো দাস এখন আমেরিকার, সেই যে আমরা যাদের দাস হইলাম, জঙ্গি উত্থান কি তারা মেনে নিবে?
জঙ্গি উত্থান তো তারাই ঘটিয়েছে, কিন্তু তারা তারাই ঘটিয়েছে, তারা তারাই ঘটিয়েছে। সেটা মেনে নেয় না, আরেক দেশকে ধ্বংস করার জন্য তারা মেনে নেয়। এই জঙ্গিরা যদি আপনার ধরেন কোনোদিন আবার আমেরিকাকে আক্রমণ করতে চায়, লাদেন কি করেছিল, লাদেন আর আমেরিকা এক সময় তারা এলাই ছিল, তারা বন্ধু হয়ে আপনার আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছে। হুম। পরবর্তীতে লাদেন আবার আমেরিকাকে আক্রমণ করেছে। এখন যারা বাংলাদেশে আমেরিকার যারা বন্ধু, সেই মাহমুদুর রহমান থেকে আপনার সব শীর্ষ জঙ্গি, একসময় তাদের মনে হতে পারে যে মার্কিনীদের দ্বারা আমাদের আর মানে আসলে মার্কিনীরা সেই যেটা লাদেন বলেছিল যে ইনফিডেল মানে কাফের মুশরিক, এদেরকে আক্রমণ করা ছাড়া আসলে ইসলামের মুক্তি নাই। তখন তারা সেরকম আক্রমণ যদি গ্রহণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র আগে তো চেষ্টা না করলেও মিছিল টিছিল করতো, যুক্তরাষ্ট্রের বা ইউরোপীয় দূতাবাসগুলোর সামনের দিকে যেতে থাকে। এইভাবে তারা যদি কখনো পরিবর্তন হয়, তখন মার্কিনীরা আবার এই জঙ্গিদের বিরুদ্ধে হয়তো সরাসরি অ্যাকশনে যাবে। এছাড়া তো তারা এই মুহূর্তে দেখেন সারা পশ্চিমা বিশ্ব বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা নিয়ে তারা কোনো কথা বলছে না। পশ্চিমাদের এই দ্বিচারিতা তো আসলে অনেক দিন ধরে, এবং এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক মানুষ এগুলো বুঝতে পারে। আপনি বলছিলেন তারেক রহমান পালাই যাবে এমন পরিস্থিতি হলে, আপনার কেন এমনটা মনে হচ্ছে যে তারেক রহমান পালিয়ে যাবেন? তারেক রহমানকে বাংলাদেশের ইকোনমি কোনো না কোনো ভাবে আপনার সঠিক জায়গায় আনতে হবে। হয়তো গ্রোথ উনি করতে পারবেন না, কিন্তু বর্তমান যে অচল অবস্থা আছে সেখান থেকে ওনাকে আপনার ইকোনমিটাকে অন্তত স্টেবল করতে হবে। তো সেক্ষেত্রে ওনার ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি অর্থমন্ত্রী বলছে 2 বছর দিতে পারবে না। তো 2 বছর যদি ইলেকট্রিসিটি না হয়, তো দেশীয় কলকারখানাও সব বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি হয়, আপনার বাংলাদেশের মানুষ কি ক্ষুধা সহ্য করবে না? তো তখন এই সরকার কিভাবে ক্ষমতা থাকবে? এই সরকার তো ইন্টারনালি কোলাপস করে যাবে। তার মিত্ররা আছে না? এইটা হলো আল্লাহর একটা গজব হিসাবে মিত্ররা আসছে। দেখেন, এই মিত্ররা কেউ কিন্তু টাকা পয়সা নিয়ে আসে নাই। বাংলাদেশের ইকোনমি সবচেয়ে স্টেবল থাকে যদি ভারতের সাথে আপনার সম্পর্কটা সঠিক থাকে, এবং সব ইকোনমিক যে করিডোর গুলো আছে, আমি করিডোর বলতে এখানে মানে ভার্চুয়াল করিডোর বোঝাচ্ছি, আমদানি রপ্তানি পণ্য সরবরাহ, ভারতের সাথে আমাদের যে মিউচুয়াল যে ডিপেন্ডেন্সিটা আছে, সেই জায়গাটা যদি আপনি ঠিক রাখেন, বাংলাদেশের ইকোনমি যে কোনো হার্ডশিপ কিন্তু আপনার অতিক্রম করতে পারে। বর্তমানে সেই জায়গাটা আছে। ভারত তো যা যা রপ্তানি করার বাংলাদেশে করেই যাচ্ছে। আর চীন যদি তারেক রহমান সরকারকে 5-7 বিলিয়ন ডলার দেয়, ঋণ টিন বা বিভিন্ন ভাবে যদি দেয়, এই বছরই যদি 2-3 বিলিয়ন ডলার দেয়, তাহলে তারেক রহমান 1 বছর চালাতে পারবে, অন্তত বাজেটটা চালাতে পারবে। সেটা যদি না হয়, তাহলে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কিভাবে এই সরকার রান করবে। তাদের তো নগদ টাকারও দরকার। আর চারিদিকে আপনি জানেন এটা, যেইভাবে আপনার এমনকি যেই নারী যেই শ্রমিকরা ছিল তাদের যে নিরাপত্তাহীনতা, যে তারা বেকার হয়ে গেছে, তারা এখন কিভাবে জীবন যাপন করবে, সামাজিক নানান আপনার যেগুলোকে সামাজিক কি বলবো যে অপকর্ম হিসেবে দেখা হয়, সেটাতেও তাদের অর্থের মানে আপনার ক্ষুধার জ্বালায় সেদিকে অনেকে ধাবিত হবে। তারপরে লেখাপড়া নাই কোথাও, তো বেকারত্ব, লোডশেডিং মানুষ কতদিন সহ্য করবে? আমার তো মনে হয় এই সামার তারা সহ্য করতে পারবে না। একদম। এই যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা, আজকে জয়সওয়াল যে আপনি আগে তুলছিলেন প্রসঙ্গটা, জনজিৎ জয়সওয়াল সে একই কথাই বললেন। এখান থেকেও কি আমরা আসলে কিছু শিখতে পারছি কিনা, না আর্ন করতে পারছি কিনা, যে ডিপ্লোমেসিটা কিভাবে করতে হবে, কোন সময় কোন শব্দটা প্রয়োগ করতে হবে, নাকি আমরা আসলে গায়ের জুড়ে কথা বলতেছি, মানে আমাদের গোয়ার তুমি কিনা, শব্দটা গায়ের জুড়ে না বলে গোয়ার তুমি কিনা। হঠকারিতা আমরা ওইটা জিনিসই ভারত কি করে দেখতে চাচ্ছে, যে আমরা এটা করলে ভারত কি করে, আমরা ওইটা করলে ভারত কি করে। ভারত যেহেতু কিছু করে না, তখন তারা নেক্সট স্টেপটা প্রয়োগ করে। এটা আসলে আমরা ইউনুসের আমল থেকে দেখতে পাচ্ছি যে ভারতকে যে কোনো একটা আপনার ভারতের থেকে একটা কড়া প্রতিক্রিয়া পায় কিনা, এটা দেখার জন্য একটা মনে হচ্ছে যে আপনার অপেক্ষা করা। শুধু এইটুকুই মেসেজ, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা ফিরে আসব। এটা দীর্ঘ 2টি বছর জেলে, কত নির্যাতন তার উপরে, কত অত্যাচার তার উপরে, মানসিক শারীরিক, কোর্টের বারান্দায় তার প্রতি যে অসম্মান দেখানো হয়েছে। তিনি শুধু আওয়ামী লীগের একজন নেত্রী নন, জনপ্রিয় নেত্রী নন, তিনি একজন নারী। তার প্রতি সেই সম্মান ডেভিল নিউজ এবং বিএনপি জামাতের লোকরা দেখায়নি।
যাই হোক, তার এই কঠিন সময়ে তার স্বামীর জন্যে, তার স্বামীর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। দীপুমণি, তার সন্তান, মেয়ে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই মেয়েটা এখন বাবা মাহীন ভাবে সময় যাবে। আল্লাহ যেন তাকে সেই শক্তি দেয় এই শোক সইবার জন্যে। আর অনেক নেতাই, আমাদের সিনিয়র নেতারা, আমির হোসেন আমু, ডক্টর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান সহ অনেকেই, শত শত সিনিয়র জুনিয়র নেতারা জেলে অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে সময় পার করছে। এটা আমরাই শুধু মনে রাখবো তা না, এটা বাংলাদেশের মানুষও নিশ্চয়ই মনে রাখবে। এবং বাতাস যখন ঘুরে যাবে, জোয়ার কেটে গিয়ে যখন আবার ভাটা আসবে, ভাটা কেটে গিয়ে যখন আবার জোয়ার আসবে, রাত কেটে যখন পার হয়ে যখন সূর্য উদয় হবে, নিশ্চয়ই যে দেশের জনগণ প্রতিশোধ বা প্রতিহিংসা না হলেও যারা এসব অমানবিক কাজ করেছে, নৃশংসতা করেছে, নিশ্চয়ই তাদের বিচার চাইবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিজ্ঞা, ওয়াদা, প্রত্যেকের যার যার অপরাধের বিচার তিনি নিশ্চিত করবেন। এবং আল্লাহর উপরে এবং এদেশের জনগণের প্রতি তার আস্থা এবং বিশ্বাস, সেই সুযোগ তিনি পাবেন, তারা সেই সুযোগ তাকে দিবেন। আজকে একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা যেভাবে, নাটকটা ঠিক সেভাবেই মঞ্চস্থ হয়েছে, কিন্তু মঞ্চটা ছিল অবৈধ। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা অবৈধ, অসাংবিধানিক। যারা নির্বাচনটা করেছে তারা এখতিয়ার বহির্ভূতভাবে একটি নির্বাচনে জাতির উপরে চাপিয়ে দিয়েছে। সেজন্যই তারেক জিয়াকে আমি সাংবিধানিক বৈধ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী বলতে রাজি না, এবং আমি বলবো না। বৈধ, সাংবিধানিকভাবে বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেননি, তার পদত্যাগপত্র কেউ গ্রহণও করেননি। সো ওই রকম একটি নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদটাও অবৈধ, এবং সেখানে যা কিছুই হচ্ছে সবই নাটক, কখনো কখনো সিনেমা। আজকে সিনেমায় রূপ নিয়েছে, কারণ দীর্ঘ 3 ঘন্টায় এই সিনেমা চলেছে। সিনেমা যেহেতু, নাটক তো আর 3 ঘন্টা হয় না, 3 ঘন্টা যেহেতু হয়ে গেছে সেটা তখন সিনেমায় রূপ নিয়েছে। তো যাই হয়েছে আপনারা দেখেছেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। ফখরুল তার মিথ্যাচারের ভণ্ডামির সর্বোচ্চ পুরস্কার পেয়েছে, এটাই তার জীবনের সফলতা। রাজাকারের সন্তান রাজাকার, একটি নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট, নীতিহীন, আর্টিফিশিয়াল মানুষ, তাকে কৃত্রিমভাবে তাকে ভদ্রলোক বলে। তার চেয়ে অভদ্রলোক এই দেশে কে আছে আর? মানে এই দেশে অভদ্রলোক আরো আছে, তাদেরকে, তারা কি ভদ্র না অভদ্র কেউ যাচাই করতে যায় না। তার বেলায় কেন? বিকজ তাকে সেই জায়গায় নেওয়া হয়েছে, নিয়ে তাকে পুতুলের মতো সাজানো হয়েছে। সে ভদ্র, খুবই অমায়িক। তার মতো অভদ্র লোক, তার মতো মিথ্যুক, ভণ্ড, তার ইতিহাস টানলে, তার বক্তব্য, আচার আচরণ দেখলেই তো মানুষ বুঝতে পারে সে কতটা অভদ্র। আপনি দেখেছেন, আপনারা, আমি তো অন্যান্য জিনিস আজকাল আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আপনারা একাধিকবার দেখেছেন মির্জা ফখরুল তার দলের কর্মীদেরকে কিভাবে হাত তুলেছে। একটু পথের সামনে দাঁড়ালে ধাক্কা মেরে ফেলে দেয়, একটু কথা বলে চর মারে। এটা কিসের ভদ্রলোক? তাকে যদি ভদ্রলোক বলতে হয় তাহলে ভদ্রলোকের সংজ্ঞা পাল্টে দিতে হবে। সেরকম একটি রাজাকারের ছেলে রাজাকার,
9 মাস রাজাকারগিরি করেছে ঠাকুরগাঁয়ে তাদের বাড়িতে বসে। সেই হলো বিএনপির প্রিয় এবং একমাত্র উপযুক্ত রাষ্ট্রপতি হওয়ার জন্য। সেটা যাই হোক, গেছে, এদিকে কি রাষ্ট্রপতি হলো কি হলো না হলো এগুলো নিয়ে এই দেশের মানুষ মাথা কামায় না। এই দেশের মানুষের এখন জীবন ত্রাহি ত্রাহি অবস্থা, তাদের সংসার চলে না, তাদের চুলায় ভাত রান্না করতে চায় না, চুলায় হাঁড়ি চলে না, গাড়ি চলে না, ব্যবসা সব বন্ধ। তো সেখানে এই খেয়ে রাষ্ট্রপতি হলো কি চোর হলো না ডাকাত হলো, এ তো কিছু এই দেশের জনগণের কিছু যায় আসে না। যাই হচ্ছে, নাটক দেখাচ্ছে, একে জড়াইয়া ধর, ওই আরেক রাজাকার এসে এটিএম আজহার কোলাকুলি করে যে বন্ধু আমরা তো পুরনো বন্ধু, একসাথে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি, আজকে তুমি সফল সর্বোচ্চ চূড়ায় গিয়েছো, একই তো কথা, আমাদেরই তো উত্তরসূরি তুমি। কি সুন্দর মোলাকাত করে ডাক্তার শফিক জামাতের সবগুলি এসে, কি খুশি, উপরে উপরে বিরোধিতা প্রার্থী দেখিয়ে এই নির্বাচনটা আয়োজন করার জন্য প্রার্থী দিয়েছে, এটার একটা নাটক করার জন্য। আমি তখনও বলেছি যে এটাকে নাটকে সাজানোর জন্য এই প্রার্থী দিয়ে, প্রার্থী নির্বাচনের আগেই যে প্রার্থী আরেক বাটপার অলি নব্য রাজাকার, সে অভিনন্দন জানিয়ে বসে আছে। তো নাটক তো ভালোই হয়েছে, মন্দ হয়নি, অভিনয় সবাই খুব ভালো অভিনয় করেছে, সেজন্য তাদেরকে ওই তারেক এসে লাল গোলাপ শুভেচ্ছা দিয়েছে গোলাপ ফুল দিয়ে। যাই করুক, আমি এই প্রসঙ্গটা আনার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি রুমিন ফারহানাকে, ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও সেই অবৈধ নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু সে বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এই সংসদে একমাত্র নির্বাচিত সংসদ সদস্য হলো রুমিন ফারহানা, যে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে সমালোচনা করে, তীব্র প্রতিবাদ করে, নিন্দা করে দাঁড়িয়েছে। অনেক চাপ, অনেক প্রেশার, অনেক রকমের হুমকি ধামকি, অনেক নির্যাতন তার উপরে গিয়েছে, কিন্তু জনগণ তাকে টিকিয়ে রেখেছে এবং এখন পর্যন্ত সীমিত হলেও সেই কথা বলে, ভিতরে থেকে কথা বলে এবং সেগুলো লিপিবদ্ধ হচ্ছে সংসদে। আজকে রুমিন ফারহানাকে, আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এই প্রহসনের নির্বাচনে অংশ নেননি এবং তিনি বলেছেন এই নির্বাচন কোনো নির্বাচনই না, এই নির্বাচনের কোনো প্রয়োজনও নাই। নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বী হলে, বিপক্ষ থাকলে, এখানে কোনো বিপক্ষ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, তো এটা কিসের নির্বাচন, এটা সিলেকশন, সেই বলেছে। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার এই কারেজিয়াস স্ট্যান্ডের জন্যে। সো আশা করি এই গত কয়েক মাসের তার প্রতিবাদী কণ্ঠ সামনের দিনগুলিতে আরো সোচ্চার থাকবে এবং তিনি বাংলাদেশে এখন যেই তার আগে যাই করেছে, যাই বলেছে, গত বেশ কয়েক মাসে বা বছর খানিক বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর, বা তার আগেও কিছু বলেছে যার জন্যই তাকে নমিনেশন দেওয়া হয় নাই, সে যেভাবে উচিত কথা বলে যাচ্ছে, আশা করি ভবিষ্যতেও তিনি তাই করবেন।